দর্শক, আপনাদের সাথে আছে আমি তানিয়া রহমান। নিশ্চয়ই আপনারা এর মধ্যে যুক্ত হয়েছেন আমাদের সাথে। আমরা আলোচনা করতে চাই ঘূর্ণিঝড় রিমালের যেই ক্ষয়ক্ষতি এখন পর্যন্ত প্রত্যেকটি জেলায় বিশেষ করে দেখা যাচ্ছে, উপকূলীয় অঞ্চলগুলোতে তো আরও অনেক বেশি। সেই খবরাখবর নিয়ে আমরা আলোচনা করতে চাই, কারণ এরই মধ্যে পানি নামার একেবারেই পরিষ্কার হয়ে যাচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণটি কেমন। বিভিন্ন জায়গায় গণমাধ্যমগুলো বলছে যে ভোলা থেকে শুরু করে পটুয়াখালী থেকে শুরু করে অনেক বেশি, শুধুই মাত্র মানুষ নয়, সেখানে ফসল, সেখানে গবাদি পশুর নানা রকম ক্ষয়ক্ষতি হয়েছে। সেই হিসেবটি এখনও হয়তো পুরোপুরি হাতে আসেনি। এর মধ্যে যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন রয়েছে, ত্রাণের ঠিকমতো পৌঁছাচ্ছে না সেরকম খবরও আছে। লাখো মানুষ এখনও ত্রাণের অপেক্ষায় আছেন, সুপেয় পানি সেখানে নেই। এরকম নানা রকম আসলে এই রিমাল চলে যাওয়ার পর চিত্রটি সামনে এসেছে। আলোচনা করতে চাই সেটি নিয়ে। আমাদের সহকর্মী ইস্তাক ইমন করেছেন এই বিষয়ে একটি প্রতিবেদন। চলুন দর্শক সেটা দেখে আসি। শূন্য ভিটায় দাঁড়িয়েছিলেন এক রাতেই নিঃস্ব ব্যবসায়ী আবুল কালাম। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে তার কারখানা ও দোকান সবই লণ্ডভণ্ড। কিছুদিন আগে ৩ লাখ টাকা ঋণ করে এই কারখানা গড়েছিলেন তিনি। বহুত টাকার মাল ছিল আমার, সব নষ্ট গেছে, রাত্রেবেলা চুরি হয়ে গেছে মাল। এটার থেকে ছিলাম না, আমার থাকি কলাপাড়া, এই জায়গায় আমার দোকান ছিল। পটুয়াখালীর উপকূল জুড়ে এখন কালামের মতো হাজারো নিঃস্ব মানুষ। বেশিরভাগ বাড়িঘর দোকানপাট বিধ্বস্ত, ঘরে চাল নেই, চুলো জ্বালাবার উপায় নেই। কিছু খাওয়া দাওয়া নাই মানুষের বাসার। কালকে বন্যার দিন রাত্রে আসলাম, কাল সকালে আইসি, আমার বেরোর সব ছুটে গেছে গিয়ে, ঘরে নাই কিছু, আর সব কিছু নেই, এই অবস্থা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কলাপাড়ার টিয়াখালী ইউনিয়নের মুজিব কলোনির বাসিন্দারা। 400 ঘরের মধ্যে 350 ক্ষতিগ্রস্ত। নাজুক বেড়িবাঁধ ভেঙে 2 দফায় তলিয়ে গেছে তাদের বাড়িঘর। কল ডুবে গেছে, ওই কলে গুন্ডি নিয়ে আসি পানি, লবণ হয়ে গেছে, করার কি আছে, খাবার তো পানি নাই। মানুষ যে একটা জায়গায় বসবে একটা শুকনো স্থানে, ওরকম কোনো অবস্থা নাই। টিউবওয়েল তো নাই, তলাইয়া গেছে একদম। চুলা লাকড়ি এগুলো কিছুই বাঁচাইতে পারিনি, সব ভিজে গলি গেছে ডাইরেক্ট। সাগরের নোনা পানিতে ভিজে গেছে বছর জুড়ে খোরাকির জন্য জমিয়ে রাখা চাল। সেই চাল ধুয়ে শুকানোর চেষ্টা এই পরিবারটির। বন্যার দিনকে চাল ড্রাম ভরে থুই গেছি, ওইটা বাতাসের বাড়িতে আর নদীর পানির ঢেউয়ে পুরো ড্রামটা বুতই পড়ে সব চাল ভিজে গেছে। এখন চাল ওই রকম শুকো দিছি, ওই যে শুকাইল, ওই দিয়ে ভাত রাইন দেখাম। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, এখনো কোনো ত্রাণ পাননি তারা। সরকার তো বড় দোষা ঠিকই দেয়, কিন্তু ওই কি নেতাকর্মীদের মানে জন্য সম্পূর্ণটাই এনে পৌঁছে না স্যার। অসংখ্য স্কুল ও মাদ্রাসা ক্ষতিগ্রস্ত হয়েছে। অলরেডি আমরা 2টা পরীক্ষা স্থগিত করে দিয়েছি। আছে খোলার দিন আছে, কিন্তু আমরা পাঠদান করাতে পারছি না বিদ্যালয়ের ক্ষয়ক্ষতির কারণে। বেশিরভাগ এলাকা এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন। উপকূলে ক্ষতির পরিমাণ, বিধ্বস্ত বাড়িঘরের সংখ্যা এখনো জানা নেই প্রশাসনের। ঘূর্ণিঝড় রিমেলের আঘাতের পর উপকূলের মানুষ আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, কিন্তু এই মুহূর্তে তাদের খাবার এবং সুপেয় পানির বড় সংকট রয়েছে। তারা বলছেন ত্রাণ কার্যক্রম শুরু হলে সেটি যেন সমানভাবে বন্টন হয় এবং দুর্গম এলাকার মানুষও যেন সেটি সঠিকভাবে পায়। ইশতিয়াক ইমন, 71, পটুয়াখালী। দর্শক, আমাদের সহকর্মী ইস্তাক ইমনের কাছ থেকে সর্বশেষ পটুয়াখালীর ঘূর্ণিঝড়ের পর ক্ষয়ক্ষতির অবস্থাটি আমরা জানছিলাম। আমাদের সহকর্মী এরই মধ্যে যুক্ত হয়েছেন, আমরা আরেকটু বিস্তারিতভাবে জানবো ইস্তাক ইমনের কাছ থেকে। যুক্ত আছেন আমাদের সাথে মোহাম্মদ মহিবুর রহমান এমপি, মাননীয় এমপি, প্রতিমন্ত্রী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের, এবং আছেন একই সাথে গহর নাইম ওয়ারা, দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ। আমরা আমাদের সহকর্মীর কাছে আসলে প্রথমেই অতিথিদের কাছে যাবার আগে সর্বশেষ খবর জেনে আসতে চাই। ইমন, আপনি যেমনটা বলছিলেন একটু আগেই, আপনার প্রতিবেদনে আমরা দেখতে পাচ্ছিলাম যে ত্রাণ নিয়ে যেই ধরনের হাহাকার করছেন সেখানকার ক্ষতিগ্রস্ত মানুষ, এবং আপনি বলছিলেন শেষে যে সবারই একটি আশা যে ত্রাণটি যেন সম পরিমাণে বন্টন করা হয় সবার ভেতরে। কি সংখ্যক ত্রাণ সেখানে লাগবে সেটি প্রশাসন কেন আসলে নির্ধারণ করতে পারেনি? এখানে কি ধরনের গাফলতি আপনার কাছে মনে হয়? ধন্যবাদ তানিয়া। প্রথমত বলে রাখি যে দুর্গম এলাকাগুলোর যে যোগাযোগ ব্যবস্থা সেটি একেবারেই ভেঙে পড়েছে। অনেক রাস্তাতেই আসলে গাড়ি নিয়ে চলাচল করার সুযোগ নেই। আমরা যে সংবাদ সংগ্রহ করতে গিয়েছি বেশিরভাগ জায়গাতেই ঘন্টার পর ঘন্টা পায়ে হাঁটতে হয়েছে, অথবা মোটরসাইকেল ব্যবহার করতে হয়েছে, অথবা নৌকায় যেতে হয়েছে। এরকম জায়গাগুলোতে প্রশাসনের পক্ষ থেকে, যখন সে উপকূলের মানুষের কাছে গিয়েছি তখন তারা বলছেন যে প্রশাসনের পক্ষ থেকে তাদের সাথে এখনও কোনো ধরনের যোগাযোগ করা হয়নি।
শুধুমাত্র যে দুর্গম এলাকা তা কিন্তু নয়, একেবারে কুয়াকাটা মহাসড়ক ধরে দুপাশের যে জায়গাগুলো আমি সংবাদ সংগ্রহের জন্য গিয়েছি, সেখানকার মানুষও বলছেন এখন পর্যন্ত ত্রাণের যে জন্য আশা বা ত্রাণ পাবেন তারা, সেটি তারা পাচ্ছেন না। আশ্রয় কেন্দ্র থেকে তাদেরকে মুড়ি দেওয়া হয়েছিল, সেই মুড়ি এবং তারা দোকান থেকে কিনে মুড়ি অথবা চিরা সন্তানদের নিয়ে সেটি এখন পর্যন্ত খাচ্ছেন। আগামী 30 তারিখ প্রধানমন্ত্রী আসছেন কলাপাড়াতে, সেখানে প্রশাসনিক কর্মকর্তাদের এক ধরনের ব্যস্ততা দেখেছি আমি। কলাপাড়ার ইউনো এখনও মন্ত্রী মহোদয় যে আসনে আসেন, এটি তার সংসদীয় আসন, তিনি এখন এলাকাতেই আছেন আমি যতটুকু জানি। কলাপাড়াতে ইউনোকে আমি গত দুবার দুপুরে চেষ্টা করেছিলাম যে তাদের কার্যক্রমটি কী রয়েছে সেটি জানার জন্য, কিন্তু তাকে আসলে আমরা ফোনে পাইনি। জেলা প্রশাসক পটুয়াখালীর, তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি যে পুরো এলাকা জেলার চিত্রটি কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। সেখান থেকেও আমাদের যিনি পটুয়াখালীর প্রতিনিধি রয়েছেন তিনি দিনভর চেষ্টা করেও তার কাছ থেকে সেই তথ্যটি পাননি। তবে আমরা রাঙাবালির তথ্য পেয়েছি, সেখানে 10 লাখ টাকা নগদ টাকা বরাদ্দ করা হয়েছে, 500 টন চালের বরাদ্দ দেওয়া হয়েছে, কিন্তু এগুলো এখন পর্যন্ত বরাদ্দই দেওয়া হয়েছে, বন্টন হয়নি। একেবারেই কলাপাড়াতেও একই পরিস্থিতি, আমরা এখনো বন্টনের কোনো চিত্র পাইনি। সেই বন্টনটি কেন হয়নি ইশতেক ইমন, আমরা নিশ্চয়ই আরো খবর জানবো আপনার কাছে, কিন্তু আমাদের সাথে এর মধ্যে মাননীয় প্রতিমন্ত্রী যুক্ত হয়েছেন, আমরা তার কাছে প্রশ্নটি আসলে রাখতে চাই। মাননীয় প্রতিমন্ত্রী মোহাম্মদ মহিবুর রহমান, আপনি যুক্ত হয়েছেন, আপনার এলাকার খবরই আসলে আমাদের সহকর্মী বলছিলেন, এবং যে কথাটি বারবারই আমরা সেই প্রতিবেদনও দেখছিলাম যে বলা হচ্ছে ত্রাণ বন্টনের ক্ষেত্রে এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে কোনো কিছুই সাধারণ মানুষ পাচ্ছে না, এবং অর্থের যে বিষয়টি সেটিও আসলে এখন তাদের কাছে পৌঁছচ্ছে না। দুদিনের কাছাকাছি তো আসলে হয়ে গেল, কেন এখনো পৌঁছানো সম্ভব হচ্ছে না? আমরা আপনার কথা শুনতে পাচ্ছি না, আপনি যদি আনমিউট করে নিতেন। আচ্ছা, ধন্যবাদ। জি, আমি এর আগে কি বলছে আমি শুনতে পাই নাই। আমি কালকে 2টার দিকে ওই পুরো এলাকা, পুরোগত এলাকা ঘুরে 2টার দিকে আমার এলাকা যাব। মাননীয় প্রধানমন্ত্রী পরশু তিনি দুর্গত এলাকা ঘুরতে গিয়ে থেকে 12টার ভিতরে আমার খেয়ে যাবে। যেটুকু আমরা তো ইতিমধ্যেই ঝড় শুরু হওয়ার আগেই আমাদের যত বরাদ্দ আমরা সব যার যার এলাকায় প্রত্যেকটা ইউনিয়নের কাছে আমরা পৌঁছে দিয়েছি, এবং তখন একটা ব্যাপার ছিল যে মানুষকে আশ্রয় কেন্দ্রে নেওয়া এবং আশ্রয় কেন্দ্রে মানুষকে খাওয়ানো, পানি, তারপরে শুকনো খাবার, এগুলি আমরা তার আগে পৌঁছে দিয়েছি। এবং আমরা কিন্তু সেগুলো কি পর্যাপ্ত? কারণ আমাদের সহকর্মী যখন সেখানকার স্থানীয় মানুষদের সাথে কথা বলছিলেন, তারা তো বলছিলেন যে খুব একটা পর্যাপ্ত নেই, এবং নতুন করে কোনো ধরনের খাবার তারা পাচ্ছেন না, পানির সেখানে অভাব হচ্ছে। আমরা যেহেতু এখানে একটু স্যালাইন এরিয়া, ডিপ টিউবওয়েল গুলি অনেকাংশই হয়তো রুরাল এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে আমরা এবার যেহেতু রুরাল এলাকায় ট্যাবলেটের মানুষ ট্যাবলেট প্রশুদ্ধ পানি খেতে চায় না, এবার আমরা সবাইকে বোতলের মাধ্যমে যে পানি যেটা দেওয়া হয় আমরা সেটা সেভাবে দিয়েছি। তারপরে এবং ইয়ের পরেও প্রত্যেকটা বন্যার পরেও আমরা 19টি জেলায় পর্যাপ্ত জিয়া, চাউল, টাকা দিয়েছি। এখানে সমন্বয় না হওয়ার কোনো কারণ দেখি না। কিন্তু সেখানকার স্থানীয় মানুষ কিন্তু বলছেন বারবার যে সেই যে সমন্বয়হীনতা আপনি বলছেন হয়নি, কিন্তু সেখানকার মানুষ কিন্তু বলছেন তারা আসলে ত্রাণও পাননি, কোনো আর্থিক সহায়তাও পাননি। নিশ্চয়ই আপনার কাছ থেকে আমরা উত্তরটা নিব। আমাদের সহকর্মী ইশতেক ইমন যুক্ত আছেন, তার যদি কোনো প্রশ্ন থাকে মাননীয় প্রতিমন্ত্রীর কাছে, পটুয়াখালী থেকে আমাদের সহকর্মী যুক্ত আছেন। দেখুন তানিয়া, প্রতিমন্ত্রীর কাছে একটি বিষয় যে প্রধানমন্ত্রী আসবেন একটি বড় কর্মযজ্ঞ, তিনি বহু বছর পর এই দক্ষিণের জনপদে আসছেন, তাকে ঘিরে তার এই আসার সফরকে ঘিরে একটি নানান আয়োজন থাকবে, সেখানে কর্মকর্তারা ব্যস্ত থাকবেন, এটি খুব স্বাভাবিক। কিন্তু একই সাথে প্রতিমন্ত্রীকে এটি খেয়াল রাখতে হবে প্রধানমন্ত্রী যে উদ্দেশ্যে এই এলাকাতে আসছেন
যে কারণে এই এলাকাতে আসছেন সেটি সাধারণ মানুষের দুর্ভোগ কমানোর জন্য। যদি এই সফরকে ঘিরে সবাই আসলে একমুখী চিন্তা করেন সেই একটি জনসভা হবে বা প্রধানমন্ত্রীর দায়িত্বে তারা আছেন এরকম একটি অবস্থায় থাকেন, তাহলে যে উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নিজে আসছেন সেই উদ্দেশ্যটা কিন্তু সফল হবে না এবং দিন শেষে প্রধানমন্ত্রী হয়তো আসবেন, কিন্তু যারা প্রান্তিক পর্যায়ের মানুষ আছেন তারা কিন্তু প্রধানমন্ত্রীর প্রতি একটা কষ্ট থাকবে। সেটি যদি লাঘব করতে হয়, প্রধানমন্ত্রীর এই সফরটি যদি সফল করতে হয়, তাহলে প্রান্তিক মানুষকে আগে সুফলটি দিতে হবে এবং তারাই আসলে প্রধানমন্ত্রী যে এসেছেন বা তাদের খোঁজ নিয়েছেন এটি তারাই তাদের মুখ থেকেই বলবেন। নিশ্চয়ই আপনি যে বিষয়টি তুলেছেন এটি আসলে অনেক বড় বিষয় যে মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই এই দুর্যোগপূর্ণ এলাকায় যাচ্ছেন, সেখানকার মানুষদের সাথে আসলে তিনি হয়তো সর্বশেষ খবরাখবর তিনি নেবেন, কিন্তু তার আশাকে ঘিরে যে ধরনের প্রস্তুতি এর ফলে সাধারণ মানুষের যেই কষ্টটি সেটি যেন কোনোভাবে নজর এড়িয়ে না যায়। আমরা আসলে মাননীয় মন্ত্রীর কাছে সেটি জানতে চাই যে নজর এড়িয়ে যাবে কি, নাকি আপনারা আসলে ঠিক মতো সেখানেও যে ত্রাণ বা যেই খাদ্য বন্টনের কথা বারবার বলা হচ্ছে সেটি অব্যাহত রাখবেন? আসলে মাননীয় প্রধানমন্ত্রী তো দুর্গত এলাকার মানুষকে দেখতে যাবেন। আমাদের তো মূল লক্ষ্য এই অসহায় মানুষের পাশে দাঁড়ানো, এবং আমি এটাকে বলতে পারি যে দুর্গত এলাকার মানুষের জন্য এই বন্যার আগে থেকেই আমরা পর্যাপ্ত বরাদ্দ দিয়ে আসছি। তারপরে যখন সাংবাদিক সাহেব বলল, অবশ্যই আমি এখনই এটা খতিয়ে দেখব এবং এটার সত্যতা যাচাই করব। যদি ওর ঘটনা অভিযোগটি সত্য হয় অবশ্যই আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো আনুমানিক হিসাব কি আপনার হাতে এসেছে কিনা? আমরা তো গতকালকেই সমস্ত বাংলাদেশের ক্ষয়ক্ষতির হিসাব একদম সাংবাদিক সম্মেলন করে সারা বাংলাদেশের হিসাব আমরা দিয়ে দিয়েছি, কারণ আমরা ইলেকশনের পরদিন আমরা পরদিন থেকে ঝড়ের দুর্যোগের পরদিনে ভোর থেকে আমরা সারা বাংলাদেশের তথ্য কালেকশন করে বিকাল 4টায় সাংবাদিক সম্মেলন করে আমরা সারা বাংলাদেশের হিসাব আমরা ইতিমধ্যে পৌঁছে দিয়েছি। আমার মনে হয় বাংলাদেশের সমস্ত পত্রিকায় নিউজটা কভার করেছে, আমাদের প্রয়োজনীয় তথ্য আছে। তারপর আজকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের একনেক মিটিং ছিল এবং একনেক মিটিং এর প্রধান বিষয়টা ছিল এই রিমাল ঝড়কে নিয়ে আলোচনা। তো সেখানে মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন যে সমস্ত কোনো মানুষ যাতে কষ্ট না পায় এবং দুর্গত মানুষের পাশে আমরা সমস্ত শক্তি নিয়ে আমরা কাজ করব। আমরা ইতিমধ্যে আরেকটা নির্দেশ দেওয়া হয়েছে যে এই সপ্তাহের মধ্যে সমস্ত মন্ত্রণালয় ভিত্তিক ক্ষয়ক্ষতির হিসাব নিশ্চয়ই, এবং শুধু তো আসলে আজকে না, এই ক্ষয়ক্ষতির হিসাবটি হয়তো সামনের দিনগুলোতে আপনাদের নজর রাখতে হবে, কারণ যখনই আস্তে আস্তে এই সময়টা যাবে তখন আরেকটু পরিষ্কার হওয়া যাবে। আমাদের সাথে আছেন আরেকজন অতিথি, গহনরা আপনার কাছে একটু আসতেই চাই। এই যে সবচেয়ে বেশি আমরা ঘূর্ণিঝড় হলে, প্রাকৃতিক দুর্যোগ হলে সবচেয়ে বেশি যে কথাটি সামনে আসে সেটি হচ্ছে যে শহর রক্ষা বাঁধ, দুর্যোগ মোকাবেলার জন্য যে বাঁধগুলো তৈরি করা হয় সেগুলো দেখা যায় দুর্বল, সেগুলো সংস্কার হয় না। এবারও কিন্তু আমরা তেমনটাই দেখেছি। এক্ষেত্রে আপনার কাছে কি মনে হয়, আমরা তো দুর্যোগ আবহাওয়ার মধ্যেই থাকি, তারপরেও কেন এখানে অনীহা বা অনেকটা অবহেলা থাকে? ধন্যবাদ। এটা আসলে নিয়তের ব্যাপার। আমরা নিয়ত করি না যে ভালোভাবে বাঁধগুলো থাকবে এবং টিকে থাকবে, সেটার কারণে হয় না। কিন্তু টিকে থাকার মতন বাঁধ এদেশের মানুষই তৈরি করেছে এবং এদেশে আছে। দুটো বড় বড় উদাহরণ আছে যেটা আমি সবসময় বলি, যেখানে মানুষকে সম্পৃক্ত করা হয়েছিল এবং মানুষকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছিল, একটা ভোলাতে আর একটা লক্ষ্মীপুরে। এই বাঁধগুলো 91 সালে হয়েছে এবং এখনো ঠিকই আছে। এবং এই পানি উন্নয়ন বোর্ডই স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে এই কাজটা করেছিল। সেটা কেন রিপ্লিকেট হয় না আমি জানি না। বাঁধটা হচ্ছে মানুষের জন্য। আপনারা দেখেছেন আমাদের ইয়েতে বিভিন্ন জায়গায়, বিশেষ করে দাকবে এবং কয়রাতে সারা রাত মানুষ বাঁধ পাহারা দিয়েছে এবং তারা বাঁধ রক্ষার চেষ্টা করেছে। দাকবে তারা পারে নাই, কোথাও কোথাও পেরেছে। যে মানুষ তাদের ঘর বাড়ি তোয়াক্কা না করে সারা রাত জেগে বাঁধ পাহারা দেয়, এই বাঁধটা তাদেরই হওয়া উচিত। এই বাঁধটা কোনো মন্ত্রণালয়েরও হওয়া উচিত না, কোনো বোর্ডেরও হওয়া উচিত না। এবং যেদিন আমরা এটা করতে পারবো সেদিন আমরা আসলে বাঁধ সুরক্ষা করতে পারবো এবং বাঁধ রক্ষা করতে পারবো। এবং বাঁধের দায়িত্বে যারা আছেন তারা কারোর কাছে জবাবদিহি কিন্তু আমরা তো আসলে এতটা নিশ্চয়ই নিজেরা সমর্থ হয়ে উঠতে পারিনি যে নিজেদের রক্ষাবাদ নিজেরাই আসলে আমরা তৈরি করতে পারবো। আমাদের তো সহযোগিতা অবশ্যই পারবো। সেই জন্য তো আমি দুটো উদাহরণ দিলাম। আপনার লোককে পাঠান, তারা গিয়ে দেখে আসুক।
বাংলাদেশের বাঁধ বাংলাদেশের মানুষ তৈরি করেছে এবং সেই বাঁধের উপর অবশ্যই মানুষ দাঁড়িয়ে অবশ্যই আছে। এটার প্রশ্নের উত্তর নিশ্চয়ই মাননীয় মন্ত্রী দেবেন না। যেটি আসলে বারবারই সামনে প্রশ্ন আসে যে শহর রক্ষা বাঁধগুলো কেন আসলে এত দুর্বল হয়, সংস্কার কেন হয় না। মাননীয় মন্ত্রী আমাদের সাথে যুক্ত আছেন, তবে এরই মধ্যে আরেকজন অতিথি যুক্ত হয়েছেন, তার সাথেও দর্শক আপনাদের একটু পরিচয় করে দিই। HM বদিউজ্জামান সোহাগ, MP, সংসদ সদস্য, বাগেরহাট 4 আসনের এবং আওয়ামী লীগের নেতা একই সাথে। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দিয়েছেন। মাননীয় মন্ত্রী, যে বাঁধ নিয়ে বারবার প্রশ্ন যে কেন বাঁধগুলো সময় মতো সেগুলো সংস্কার করা হয় না, প্রতিবার ঘরে কেন সেটা ভেঙে যেতে দেখি আমরা। মাননীয় মন্ত্রীর সাথে সংযোগ, জি আসলে না, আমার মোবাইলটা একটু বার্তা আসলে আমার মন্ত্রণালয় না, পানি সম্পদ মন্ত্রণালয়। তবে এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি, আজকে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন এই আমাদের একনেক মিটিং এ, যে এই সপ্তাহের মধ্যে আমরা আমাদের নেতৃত্বে আরেকটা আমাদের ইন্টারমিনিস্ট্রিয়াল মিটিং হবে। সেখানে আমরা সমস্ত মন্ত্রণালয়ের ক্ষয়ক্ষতির হিসেব নিয়ে এবং যার যার মন্ত্রণালয়ের অধীনে যে সমস্ত দুর্যোগের ক্ষয়ক্ষতির অংশ পড়বে তারা যাতে সেই মন্ত্রণালয়ের কাজগুলি সঠিকভাবে করে, এই ব্যাপারে আমরা এবার একটা উদ্যোগ নিয়েছি যাতে আমাদের দুর্গত অঞ্চলের কাজগুলি বন্যার পরে বা ঝড়ের পরে, টর্নেডোর পরে যাতে অসমাপ্ত না থাকে। সেটি এই ঘূর্ণিঝড় আসার আগে কেন আপনারা একবার হলেও নজর দেননি যেখানে যেখানে শহর রক্ষা বাঁধগুলো ছিল? আসলে এটা তো আমার মন্ত্রণালয়ের অধীনে না। তবে আপনারা জানেন যে বাংলাদেশের যে বিশাল এলাকা নিয়ে একটা ভেরিবাদ গুলি রয়েছে সাগরকূলে, আমার এলাকা ওই এলাকার মধ্যে এই ভেরিবাদ গুলি উঁচু করার দরকার, এতে কোনো অস্বীকার করার কোনো সুযোগ নেই। তবে আমাদের যেমন আমার এলাকায় বিদেশি চাইনিজরা অনেক কয়েক বছর ধরে এই উঁচু করার কাজগুলি করতেছে। তবে সব জায়গায় হচ্ছে বলে আমি ঠিক অন্য কোনো জায়গায় হইতেছে কিনা আমি জানি না। তবে আজকেও এই নিয়ে অনেক আলোচনা হয়েছে একনেক মিটিং এ। মানে প্রধানমন্ত্রী বলেছেন যে এই শহর রক্ষার যে বেড়িবাঁধ গুলি দ্রুততার সাথে এগুলি প্রয়োজনীয় সংস্কার করার জন্য। আগামীতে নিশ্চয়ই সংস্কার হবে, আমরা সে আশা রাখতে চাই। আমাদের আরেক অতিথি যুক্ত হয়েছেন, মাননীয় সংসদ সদস্য বদিউজ্জামান সোহাগ। আপনার কাছ থেকে যদি একটু জানি, সেটি হচ্ছে যে আপনার এলাকায় সবচেয়ে বেশি আমরা জানি ক্ষতিগ্রস্ত হয়েছে বাগেরহাট এলাকায়। পরিমাণটি কেমন, কোনো ধারণা পেয়েছেন কিনা? এবং ত্রাণ নিয়ে বারবারই বিভিন্ন জায়গায় কথা হচ্ছে যে পর্যাপ্ত ত্রাণ আসলে পাচ্ছেন না এই দুর্যোগে যারা পড়েছিলেন সেই মানুষগুলো। আপনার এলাকায় কি ত্রাণ পৌঁছানো সম্ভব হয়েছে সবার কাছে? আমরা আপনার কথা শুনতে পাচ্ছি না, আনমিউট করে নিতে হবে। যে অর্থ বরাদ্দ করা হয়েছে সেটা দিয়ে আমরা ইমার্জেন্সি যে আমাদের রেস্কিউ প্রোগ্রাম সেটা আমরা চালিয়ে নিচ্ছি এবং ইতিমধ্যে শুকনা খাবার আমরা বরাদ্দ দিয়েছি। পাশাপাশি আমাদেরকে চাল বরাদ্দ দিয়েছে ত্রাণ মন্ত্রণালয় থেকে, সেটা আগামীকাল থেকে আমাদের সমস্ত জায়গায় পৌঁছে যাচ্ছে। আর আপনি মাননীয় মন্ত্রী মহোদয়কে যে প্রশ্নটি করছিলেন যে আমাদের এখানে পানি উন্নয়ন বোর্ডের যে বেড়িবাঁধগুলো রয়েছে, সবচেয়ে বেশি এফেক্টেড এরিয়া হচ্ছে বেড়িবাঁধের বাইরের যে এলাকাগুলো। আমার এলাকায় পৌরসভা সহ 6টি ইউনিয়ন রয়েছে যেখানে বেড়িবাঁধ নেই, সেই এলাকায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আর আমার শরণখোলায় বেড়িবাঁধের বাইরে যে বসতিগুলো রয়েছে সেই এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং বাঁধগুলো মাননীয় মন্ত্রী মহোদয় যে কথাটি বলছিলেন যে আমাদের সিআইপি প্রকল্পের যে চাইনিজরা যে বেড়িবাঁধটি করেছে সেখানে তারা স্যান্ড ফিলিং করে স্লোপ তৈরি করে সেখানে তারা ব্লক দিয়েছে এবং এই পানির স্রোতে সেই স্যান্ড সরে গিয়ে এই ব্লকগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, যার কারণে আমাদের অনেক জায়গায় বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবিষ্যতে এই নির্মাণ ত্রুটিগুলো আমাদের নজরে রাখতে হবে এবং এই কাজটা আসলে পানি উন্নয়ন বোর্ডের। এই ত্রুটিগুলো তো প্রতি বছর আমরা দেখি, প্রতি বছর এই ধরনের আশ্বাস আমরা আসলে পাই, কিন্তু পরের বছর আমরা এই বর্ষা হোক প্রতি বছরের না, জি
এক সময় আমাদের এখানে এই বেড়িবাঁধ ছিল না। বিগত এই 15 বছরে আমাদের এলাকায় আমার 20টা ইউনিয়নের মধ্যে 14টা ইউনিয়নে বেড়িবাঁধ সম্পন্ন হয়েছে। আমরা এই বেড়িবাঁধ থাকার কারণে আমাদের ক্ষয়ক্ষতি অনেকাংশে আমরা কম হয়েছে। আমাদের যে কাঁচা ঘরবাড়িগুলো রয়েছে, আমার 2 উপজেলায় প্রায় 20,000 পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, ঘরবাড়ি ভেঙেছে। মাননীয় ত্রাণমন্ত্রী মহোদয় এখানে আছেন আমাদের এই আলোচনায়। ত্রাণ মন্ত্রণালয় থেকে আমাদেরকে প্রতি বছরই কিছু টিন বরাদ্দ দেওয়া হয়। সেটা পেলে আমরা এই কাঁচা ঘরগুলো খুব শীঘ্রই আমরা রিপেয়ার করতে পারবো। পাশাপাশি আমাদের যে রাস্তাঘাট, গ্রামীণ অবকাঠামোগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, সেজন্য আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় যৌথভাবে আমরা সেখানে কাজ করব এবং প্রত্যেকটি মন্ত্রণালয়ের এখানে যেমন কাজের সফলতাও রয়েছে এবং 2-1টি জায়গায় আমাদের কাজের ত্রুটিও থাকতে পারে, এটা স্বাভাবিক ব্যাপার। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এই দুর্যোগের যে মাত্রা ছিল, এই দুর্যোগের যে ঝড়ের যে গতি এবং জলোচ্ছ্বাসের যে পরিমাপ ছিল, সেখানে জনগণের মধ্যেও অনেক সচেতনতা ছিল। আমি জনগণকে ধন্যবাদ জানাতে চাই যে তারা সচেতনভাবে সাইক্লোন শেল্টারে গিয়েছে, যার কারণে প্রাণহানির সংখ্যা কম হয়েছে। প্রাণহানি হয়তো রক্ষা করা গেছে, কিন্তু সেখানে যে পরিমাণ ক্ষতি হয়েছে, একই সাথে সাইক্লোন সেন্টারগুলোতে পর্যাপ্ত পরিমাণে খাবারের ব্যবস্থা ছিল না, সেটি তো আপনাদের নজর এড়িয়ে গেছে। দেখুন, এখানে আমাদের তৃণমূল পর্যায়ের আমাদের মেম্বার, চেয়ারম্যান, যারা সমাজ সচেতন মানুষ যারা রয়েছে, তারা চেষ্টা করেছে। হ্যাঁ, আমাদের অপ্রতুলতা থাকতে পারে, আমাদের ত্রুটি বিচ্যুতি কিছু থাকতে পারে, তবে আমাদের বিশেষ করে আমাদের এই দক্ষিণাঞ্চলে সিডর এবং আইলার পরে মানুষের মধ্যে সচেতনতা বেড়েছে, যার কারণে আমাদের প্রিপেয়ারনেস ছিল বলেই আমাদের প্রাণহানির কিছুটা হলেও হ্রাস পেয়েছে এবং এখন আমাদের রেস্কিউ প্রোগ্রাম চলছে। আমরা আশা করছি এই রেস্কিউ প্রোগ্রামের পরে আমাদের মাননীয় মন্ত্রী যে কথাগুলো বলছিলেন যে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকের মধ্য দিয়ে আমাদের রিহ্যাবিলিটেশন প্রোগ্রামও সঠিকভাবে সম্পন্ন হবে এবং নিশ্চয়ই আমাদের যে এলাকায় এখনো টেকসই বেড়িবাঁধ হয়নি, সেগুলো আমরা টেকসই বেড়িবাঁধ তৈরি করতে পারবো। আমরা আসলে আপনারা যে আশা দিচ্ছেন, সে আশা আমরা রাখতে চাই সাধারণ মানুষ। দিন শেষে আপনারা জনপ্রতিনিধি, আপনাদের উপর আসলে অনেক ধরনের দাবি, অনেক ধরনের প্রত্যাশা থাকে সাধারণ মানুষের, তাদের জন্য আপনারা নিশ্চয়ই কাজ করবেন। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।